নীতিশাস্ত্র হল মানুষের কর্মের ন্যায্যতা বা অন্যায়তার দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন এবং মানুষের কী করা উচিত তা নির্দেশ করে। নীতিশাস্ত্র হল আপনার অধিকার কী বনাম সঠিক কাজ কী তা জানা। অন্যদের সাথে এমন আচরণ করো না যা তোমাকে করা হবে না, বা আত্মনি প্রতিকূলানি পরেশম না সমাচার্য। এই নীতিগুলি যথাক্রমে খ্রিস্টধর্ম এবং মহাভারতে দেওয়া হয়েছে। নীতিশাস্ত্রের সংজ্ঞা সহজেই বোঝা যায়। নীতিশাস্ত্র গ্রিক শব্দ ইথস থেকে এসেছে, যার অর্থ চরিত্র এবং মানুষের কর্মের ন্যায্যতা বা অন্যায়তার দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন। 2. নৈতিক অন্তর্দৃষ্টি হল কারণ ছাড়াই সঠিক বা ভুল সম্পর্কে অন্তরের অনুভূতির মতো। এটি নৈতিকতার একটি সহজাত অনুভূতি। 3. নৈতিক যুক্তি হল যুক্তি এবং চিন্তাভাবনা ব্যবহার করে পরিস্থিতিতে কি সঠিক বা ভুল তা নির্ধারণ করা, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিণতি এবং নীতিগুলি বিবেচনা করা। 4. পরম নীতিশাস্ত্র। সর্বজনীন নৈতিক নিয়ম রয়েছে যা সকলের জন্য, সর্বত্র প্রযোজ্য। 5. আপেক্ষিক নীতিশাস্ত্র। নৈতিক নিয়ম পরিস্থিতি, সংস্কৃতি বা ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। 6. নৈতিক প্রচলিততাবাদ অনুসারে, নৈতিক মানদণ্ডের বৈধতা নির্ভর করে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে গ্রহণযোগ্যতার উপর। 7. নৈতিক বিষয়বাদ দাবি করে যে নৈতিক মানদণ্ডের বৈধতা নির্ভর করে একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ বা প্রতিশ্রুতির উপর। 8. যদি কেউ কারণ দিতে না পারে কিন্তু কেবল স্বীকার করে যে নৈতিকভাবে সঠিক এবং নৈতিকভাবে ভুল কি তা বলা সম্পূর্ণ অসম্ভব, তবে তাকে নৈতিক সংশয়বাদ বলা হয়। 9. নীতিশাস্ত্রের নির্ধারক। যেমন শব্দটি থেকে বোঝা যায়, সেই বিষয়গুলিকে বোঝায় যা বিচারিত কর্মটি নীতিগত কিনা তা নির্ধারণ করে। 10. ভগবদ্ গীতায় নিঃস্বার্থ কর্মের পক্ষে কথা বলা হয়েছে। এটি এমন একটি কর্ম যা ব্যক্তিগত পরিণতি বিবেচনা না করেই সম্পাদন করা প্রয়োজন। এটি একটি পরোপকারী কর্ম যা নিজের জন্য নয় বরং অন্যদের মঙ্গলের লক্ষ্যে করা হয়। এই ইচ্ছাহীন কর্মকে নিষ্কাম কর্ম বিচ্ছিন্ন সম্পৃক্ততার নীতি বলা হয়। নীতিশাস্ত্রের নির্ধারক শব্দটি যেমন ইঙ্গিত করে, সেই সব বিষয়কে বোঝায় যা বিবেচনা করা কর্ম নীতিগত কিনা তা নির্ধারণ করে। 10. ভগবদ্ গীতায় নিঃস্বার্থ কর্মের পক্ষে কথা বলা হয়েছে। এটি এমন একটি কর্ম যা ব্যক্তিগত পরিণতি বিবেচনা না করেই সম্পাদন করা প্রয়োজন। এটি একটি পরার্থপর কর্ম যা নিজের জন্য নয় বরং অন্যদের মঙ্গলের লক্ষ্যে করা হয়। এই ইচ্ছাহীন কর্মকে নিষ্কাম কর্ম নীতি বলা হয়, বিচ্ছিন্ন সম্পৃক্ততার। 11. ভারতীয় ঐতিহ্য অনুসারে, ধর্ম বলতে কেবল ধর্ম বোঝায় না বরং কর্তব্য এবং ধার্মিকতার প্রতীক। 12. অনেকান্তবাদ বা সত্যবদ আপেক্ষিকতার তত্ত্ব বা নিরঙ্কুশতাবাদের দর্শন বা আপেক্ষিক বহুত্ববাদের দর্শন নামেও পরিচিত। এটি আমাদের শেখায় কিভাবে সত্যকে তার বিভিন্ন দিক থেকে উপলব্ধি করতে হয়। আমাদের নিজস্ব চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গি অন্যদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয়। 13. বৌদ্ধ ধর্মে, স্বার্থপরতা থেকে উদ্ভূত লোভ, ঘৃণা এবং বিভ্রান্তিতে নিহিত সমস্ত কর্ম স্বার্থপরতার ক্ষতিকারক বিভ্রান্তিকে লালন করে। এই কর্মগুলি অশুভ অথবা অদক্ষ বা খারাপ এবং এগুলিকে আকুশল কাম বলা হয়। উদারতা, প্রেম এবং প্রজ্ঞার গুণাবলীতে নিহিত সমস্ত কর্মই গুণগত কুশল কাম। 14. ডিওন্টোলজি বলে যে কর্মের ন্যায়সঙ্গততা বা অন্যায়তা তাদের পরিণামের উপর নির্ভর করে না বরং তারা কর্তব্য পালন করে কিনা তার উপর নির্ভর করে। 15. কান্ট তার নীতিগত থিসিসটি
নির্দিষ্ট বাধ্যবাধকতা নৈতিক বিবৃতি আকারে প্রকাশ করেছেন যা সর্বজনীনভাবে সত্য। ১৬ নৈতিক পরমতা কিছু কর্ম সম্পূর্ণরূপে সঠিক বা ভুল, তাদের পিছনে উদ্দেশ্য অথবা পরিণতি থাকা সত্ত্বেও। ১৭ পরিণতিবাদ বা টেলিওলজি কারও আচরণের পরিণতি হল সেই আচরণের ন্যায়সঙ্গততা বা অন্যায় সম্পর্কে যেকোনো বিচারের চূড়ান্ত ভিত্তি। নৈতিকভাবে সঠিক কাজ হল যা ভালো ফলাফল বয়ে আনবে। অন্য কথায়, লক্ষ্যই উপায়কে ন্যায্যতা দেয়। রাষ্ট্রীয় পরিণতিবাদ বা মহিষ্ট পরিণতিবাদ চালিত করে মানুষের কল্যাণের জন্য প্রাকৃতিক জগৎ সৃষ্টি করেছেন। মানুষ এই পৃথিবীর মালিক নয়, বরং তারা তত্ত্বাবধায়ক। ৩০ পরিবেশ নীতিশাস্ত্র এটি পরিবেশের সাথে মানুষের নৈতিক সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এবং পরিবেশগত উদ্বেগের মুখে আমাদের নৈতিক বাধ্যবাধকতাগুলির রূপরেখা দেয়। ৩১ সাংস্কৃতিক নৈতিক আপেক্ষিকতাবাদ এর মতে, নৈতিকতা মানদণ্ডের উপর নির্ভরশীল, একটি নির্দিষ্ট স্থান এবং সময়ে একটি সামাজিক গোষ্ঠী দ্বারা গৃহীত অনুশীলন এবং নিয়ম। ৩২ বক্তৃতা নীতিশাস্ত্র নীতিশাস্ত্র কি তা নির্ধারণ করে না, বরং এটি অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তিসঙ্গত যোগাযোগের মাধ্যমে নৈতিক নিয়ম বিকাশের জন্য একটি পদ্ধতি প্রদান করে। ৩৩ অতিরঞ্জন হল কর্তব্যের বাইরে কর্মের শ্রেণীর জন্য ব্যবহৃত কারিগরি শব্দ। অতিরঞ্জনমূলক কাজগুলি নৈতিকভাবে ভালো, যদিও কঠোরভাবে বাধ্যতামূলক নয়। ৩৪ জ্ঞাত কর্তা বিভক্তি যখন আমরা সাধারণ নীতিগত মান উপেক্ষা করি, তখন আমরা আমাদের মধ্যে জ্ঞাত কর্তা বিভক্ততা তৈরি করি। উদাহরণস্বরূপ, যখন একজন ব্যক্তি মিথ্যা বলে, তখন সে কর্তা হয়ে যায়। একই সাথে, সে জানে যে সে যা বলছে তা সত্যের পরিপন্থী। ৩৫ কর্মের মতবাদ এটি বলে যে প্রতিটি কর্মের পরিণতি রয়েছে। একটি কারণ ভবিষ্যতে একটি প্রভাব তৈরি করে। বর্তমানে একটি প্রভাবের অতীতে একটি কারণ থাকতে হবে। প্রতিটি কারণের নিজস্ব প্রভাব তৈরি হয়। কোনো পারস্পরিক বাতিলকরণ নেই। ৩৬ দ্বৈত প্রভাবের মতবাদ বলে যে এমন একটি কর্ম সম্পাদন করা নৈতিকভাবে গ্রহণযোগ্য যার ভালো এবং খারাপ উভয় প্রভাব রয়েছে, যতক্ষণ না খারাপ প্রভাবটি উদ্দেশ্যপ্রণোদিত হয়, এমনকি যদি তা পূর্বাভাসিত হয়। রাষ্ট্রীয় পরিণতিবাদ বা মহিষ্ট পরিণতিবাদ বলে যে কোনো পদক্ষেপ সঠিক যদি তা রাষ্ট্রের কল্যাণের দিকে পরিচালিত করে। ১৯ নীতিগত অহংকার নৈতিক প্রতিনিধিদের উচিত যা তাদের নিজস্ব স্বার্থে এবং ব্যক্তিগত প্রতিনিধির জন্য ফলাফল অন্য যেকোনো ফলাফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ২০ মনস্তাত্ত্বিক অহংকার বলে যে আমরা মানুষরা আসলে সর্বদা আমাদের নিজস্ব মঙ্গল অনুসরণ করি, আমরা বুঝতে পারি বা না পারি। অর্থাৎ, আমরা সর্বদা সেই কাজটি বেছে নিই যা আমরা মনে করি আমাদের জন্য সর্বোত্তম হবে। ২১ নীতিগত পরার্থপরতা ব্যক্তিদের প্রয়োজনে, স্বার্থের ত্যাগে অন্যদের সাহায্য করা, সেবা করা বা উপকার করা নৈতিক বাধ্যবাধকতা এবং কর্ম নৈতিকভাবে সঠিক। যদি সেই কর্মের ফলাফল প্রতিকূল থেকে বেশি অনুকূল হয় তবে এজেন্ট ছাড়া সকলের জন্য। ২২ উপযোগবাদ বিশ্বাস করে যে নৈতিক পদক্ষেপ হল এমন একটি যা আনন্দ,
অর্থনৈতিক সুস্থতা এবং দুঃখের অভাব সহ উপযোগিতা সর্বাধিক করে তোলে। এটি সর্বাধিক সুখ নীতি দিয়েছে যা সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক কল্যাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 23 মূল্যবোধের বহুত্ববাদী তত্ত্ব। নৈতিক কর্মকাণ্ড সেই দ্বারা পরিচালিত হওয়া উচিত যা সর্বাধিক মূল্য প্রদান করে। উপযোগবাদ এবং সুখবাদের বিপরীতে, যারা দাবি করে যে সুখ এবং আনন্দ এর নীতিগুলি আমাদের কর্মকাণ্ডকে পরিচালিত করবে, মুর যুক্তি দিয়েছিলেন যে একাধিক অন্তর্নিহিত মূল্য বিদ্যমান যা নৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করে। 24 বাস্তববাদ। এটি দাবি করে যে নৈতিক নিয়মের জ্ঞান আমাদের অভিজ্ঞতা থেকে উদ্ভূত এবং মূল্যকে উদ্দেশ্যের চেয়ে ব্যবহারিক পরিণতি দ্বারা বিচার করা উচিত। 25 সামাজিক নীতিশাস্ত্র সম্মিলিত সিদ্ধান্ত। মনোভাব এবং কর্মের পরিণতি নিয়ে উদ্বিগ্ন। এটি মূলত ব্যক্তিগত এবং ব্যক্তিগতের চেয়ে সম্মিলিত সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের দিকে নজর দেয়। 26 সাম্যবাদ সামগ্রিকভাবে সমাজের স্বার্থের সাথে ব্যক্তিগত অধিকারের ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। 27 ব্যক্তিগত বা ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী নীতিশাস্ত্র এমন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত যা সরাসরি মানুষের বৃহত্তর গোষ্ঠীকে প্রভাবিত করে না, যেমন ব্যক্তিগত পছন্দ। 28 অর্থনৈতিক নীতিশাস্ত্র। এটি সামাজিক নীতিশাস্ত্রের একটি উপক্ষেত্র যা নির্দিষ্ট ব্যবসায়িক অনুশীলন অথবা শিল্প বা বৃহত্তর বিষয়গুলিতে, যেমন অর্থনৈতিক নীতি এবং অনুশীলনে নৈতিক মূল্যবোধের দিকে নজর দেয়। 29 স্টুয়ার্ডশিপ নীতিশাস্ত্র। ঈশ্বর সকল মানুষের কল্যাণের জন্য প্রাকৃতিক জগৎ সৃষ্টি করেছেন। মানুষ এই পৃথিবীর মালিক নয়, বরং তারা তত্ত্বাবধায়ক। 30 কারিগরি শব্দ। অতিরঞ্জনমূলক। সামাজিক চুক্তি হল সরকার এবং সমাজের সদস্যদের মধ্যে সামাজিক সুবিধার জন্য সহযোগিতা করার একটি অন্তর্নিহিত চুক্তি। রাষ্ট্রীয় সুরক্ষা এবং সামাজিক শৃঙ্খলার জন্য কিছু ব্যক্তিগত স্বাধীনতা ত্যাগ করার জন্য। 182 তথ্য নীতিমালা নৈতিক মান এবং নৈতিক কোডের সাথে সাথে সৃষ্টি, সংগঠন, প্রচার এবং তথ্য ব্যবহারের মধ্যে সম্পর্কের উপর দৃষ্টি নিবদ্ধ করে। 183 কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস আচরণ বিধিমালা 1964 হল আনুষ্ঠানিক প্রয়োগযোগ্য কোড যা প্রত্যাশিত আচরণের নিয়মাবলী এবং এই ধরনের মানাবলী থেকে অগ্রহণযোগ্য প্রস্থানের জন্য নিষেধাজ্ঞা নির্ধারণ করে। 184 নীতিমালার কোড হল নীতিমালা এবং মূল্যবোধের একটি সেট যা ব্যক্তি বা সংস্থার আচরণকে নির্দেশ করে। 185 কর্মক্ষেত্রের নীতিমালা বলতে কর্মক্ষেত্রে আচরণকে নির্দেশ করে এমন নৈতিক নীতিমালা এবং মূল্যবোধকে বোঝায়। এটি একটি ইতিবাচক কর্ম পরিবেশ তৈরি করে, কর্মচারী এবং অংশীদারদের মধ্যে আস্থা স্থাপন করে এবং নিশ্চিত করে যে সংস্থাটি সামাজিকভাবে দায়িত্বশীলভাবে টেকসই পদ্ধতিতে পরিচালিত হয়। 186 সামাজিক দায়িত্ব। সমাজ ও পরিবেশের উপর তাদের কর্মকাণ্ডের প্রভাব বিবেচনা করে সামাজিকভাবে দায়িত্বশীলভাবে কাজ করা উচিত। 187 পেশাগত যোগ্যতা কেবল দক্ষতা বিকাশের উপর ভিত্তি করে তৈরি হয় এবং উপায় এবং ফলাফলগুলি দৃশ্যমান এবং তাৎক্ষণিক, কিন্তু স্বল্পস্থায়ী হয় সেদিকে নজর দেওয়া উচিত নয়। 188
মূল্যভিত্তিক দক্ষতা বিকাশে আমরা সাফল্যের সংজ্ঞা প্রসারিত করি, এটিকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং স্বাস্থ্যকর করে তোলে। এই ধরনের মূল্যভিত্তিক দক্ষতা বিকাশ, অস্তিত্বশীল বা সামগ্রিক দক্ষতা, এর দিকে পরিচালিত করে। ১৮৯ নাগরিক সনদ একটি প্রতিষ্ঠানের মান, পরিষেবা প্রদানের মান এবং সময়সীমা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে। ১৯০ সেবাত্তম হল সেবা প্লাস উত্তম শব্দের সংমিশ্রণ, যার অর্থ পরিষেবায় উৎকর্ষ। মডেলটিতে ৩টি মডিউল রয়েছে: নাগরিক সনদ, জনসাধারণের অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং পরিষেবা প্রদানের ক্ষমতা এবং সরকারকে জনসাধারণের পরিষেবা প্রদান উন্নত করতে সহায়তা করে। ১৯১ জনসাধারণের আস্থার মতবাদ। এটি প্রতিষ্ঠিত করে যে অর্থ নাগরিকদের এবং সরকারি কর্মকর্তাদের উপর অর্পিত আস্থার কারণে তাদের কাছে হস্তান্তর করা হয়। এটি জনসাধারণের সেবা নিশ্চিত করার এবং জনসাধারণের লক্ষ্য অর্জনের জন্য সরকারি কর্মচারীদের উপর দায়িত্ব অর্পণ করে। ১৯২ উপযুক্ততার মতবাদ। এটি জোর দেয় যে অর্থ ব্যয় পদ্ধতিতে ন্যায়বিচার, দক্ষতা এবং অর্থনীতি আনা উচিত। জনসাধারণের কর্মকর্তাদের ব্যয় তাদের বিচক্ষণতা প্রয়োগ করা উচিত। ১৯৩ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিকে ব্যক্তিগত লাভ বা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে অর্পিত ক্ষমতার অপব্যবহার হিসাবে সংজ্ঞায়িত করে। ১৯৪ জোরপূর্বক ঘুষ হল যেখানে ঘুষদাতা চাঁদাবাজির শিকার হন এবং একটি পরিষেবার জন্য অর্থ প্রদান করতে বাধ্য হন কারণ যদি তিনি জনসাধারণের সেবকের চাঁদাবাজি দাবির কাছে নতি স্বীকার না করেন, তাহলে তিনি ঘুষের চেয়ে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হন। ১৯৫ চক্রান্তমূলক ঘুষ হল যেখানে ঘুষদাতা এবং ঘুষগ্রহীতা একসাথে সমাজকে ধ্বংস করে এবং ঘুষদাতা ঘুষগ্রহীতার সমান বা তার চেয়েও বেশি দোষী। ম্যাকিয়াভেলির বাস্তববাদ। তিনি রাজনীতিতে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির গুরুত্বের উপর জোর দেন আদর্শবাদী বা নীতিবাদী নীতির উপর নির্ভর না করে। ১৬৩ এপিকিউরিয়ানিজম হল জীবনের প্রধান লক্ষ্য হিসেবে সুখের সাধনা। তার মতে, সুখ নিজেই একটি লক্ষ্য, ব্যথাই একমাত্র মন্দ। সুখ মানে ক্ষণিকের শারীরিক বা মানসিক নয়, আনন্দ। সুখ হল আনন্দ যা সারা জীবন স্থায়ী হয়। ১৬৪ কিয়েকেগার্ডের প্রামাণিক জীবনযাপন। তিনি বিশ্বাস করতেন যে একজনের সত্য নিজে এবং অভ্যন্তরীণ বিশ্বাস অনুসারে কাজ করা উচিত। ১৬৫ স্বার্থের সংঘাত হল এমন একটি পরিস্থিতি যেখানে একটি প্রাথমিক স্বার্থ অপ্রয়োজনীয়ভাবে একটি গৌণ স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। এটি তখন ঘটে যখন সিদ্ধান্ত গ্রহণকারী সত্তার প্রতিযোগিতামূলক স্বার্থ, আনুগত্য বা দায়িত্ব থাকে যা নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে হস্তক্ষেপ করতে পারে। সিভিল সার্ভিসের প্রেক্ষাপটে, এটি যোগ্যতা বা জনস্বার্থে সিদ্ধান্ত না নেওয়ার মাধ্যমে প্রকাশ পায়। ১৬৬ নীতিগত দ্বিধা হল দুই বা ততোধিক নৈতিক নীতির মধ্যে দ্বন্দ্বের সাথে জড়িত একটি জটিল পরিস্থিতি যেখানে একজনের কথা মান্য করা হলে অন্যজন লঙ্ঘিত হয়। ১৬৭ স্বজনপ্রীতির অনুশীলন। আত্মীয়-স্বজন এবং অথবা বন্ধুদের সরকারি পদে নিয়োগ, যার ফলে যোগ্যতার নীতি উপেক্ষা করা হয়, পরিষেবার মান হ্রাস পায়। ১৬৮ বিবেক। এটি অন্তর্দৃষ্টি বা নৈতিক বোধ যা ভুল থেকে সঠিককে আলাদা করতে সহায়তা করে। মনস্তাত্ত্বিক পরিভাষায়, এটি অনুশোচনার অনুভূতির দিকে পরিচালিত করে যখন কেউ এমন কাজ করে যা তার নৈতিক মূল্যবোধ এবং আনন্দের অনুভূতির বিরুদ্ধে যায়, যখন কর্ম,
চিন্তাভাবনা এবং শব্দ তার মূল্যবোধ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ হয়। 169 আইন হল একটি আইনসভা সংস্থা কর্তৃক পাশ করা আনুষ্ঠানিক আইনি আইন। নিয়মগুলি বিস্তারিত আইন বাস্তবায়নের নির্দেশিকা। প্রবিধান হল একটি কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নির্দিষ্ট নির্দেশিকা কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য। 170 জবাবদিহিতা মানে অর্পিত কাজের সম্পাদনের জন্য জবাবদিহি করা। 171 সামাজিক জবাবদিহিতা। বিশ্বব্যাংক এটিকে জবাবদিহিতার দিকে একটি পদ্ধতি হিসাবে সংজ্ঞায়িত করে যা নাগরিক সম্পৃক্ততার উপর নির্ভর করে, অর্থাৎ যেখানে নাগরিক বা নাগরিক সমাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জবাবদিহিতা অর্জনে অংশগ্রহণ করে। 172 শাসন ব্যবস্থা সরকার থেকে পৃথক এবং এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন সকল অংশীদার তাদের স্বার্থ প্রকাশ করে, তাদের অধিকার প্রয়োগ করে এবং তাদের পার্থক্যের মধ্যস্থতা করে। ডেব রয়। 173 রাজনৈতিক শাসন ব্যবস্থা। এটি বোঝায় যেভাবে একটি সরকার তার নাগরিকদের উপর ক্ষমতা এবং কর্তৃত্ব প্রয়োগ করে, যার মধ্যে আইন, নীতি এবং নিয়ম প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত। 174 কর্পোরেট শাসন ব্যবস্থা। এটি বোঝায় যেভাবে একটি কোম্পানি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, যার মধ্যে পরিচালক, নির্বাহী ইত্যাদির ভূমিকা এবং দায়িত্ব অন্তর্ভুক্ত থাকে। 175 ই-গভর্নেন্স। ইলেকট্রনিক শাসন ব্যবস্থা বলতে ইন্টারনেট, ডিজিটাল ডিভাইস এবং সফটওয়্যারের মতো প্রযুক্তির ব্যবহারকে বোঝায় যা সরকার এবং নাগরিকদের মধ্যে জনসেবা প্রদান এবং মিথস্ক্রিয়া সহজতর করার জন্য। 176 নীতিগত শাসন ব্যবস্থা। এটি প্রশাসনিক ব্যবস্থা, পদ্ধতি এবং নীতিমালাকে নির্দেশ করে যা জনসাধারণের বিষয়গুলির নীতিগতভাবে ভালো বা গ্রহণযোগ্য পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে। 177 স্বচ্ছতা। একটি সংস্থার কার্যকলাপ, সিদ্ধান্ত এবং ফলাফল সম্পর্কে তথ্যের উন্মুক্ততা এবং অ্যাক্সেসযোগ্যতা। 178 নিঃস্বার্থতার নীতি। সরকারি পদের ধারকদের কেবল জনস্বার্থের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত। 179 সিএসআর একটি কোম্পানির মুনাফা অর্জনের বাইরেও নৈতিক অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে, সমাজের প্রতি তার কর্তব্য এবং নৈতিক বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। 180 জেরেমি বেনথামের মতে, শাসন ব্যবস্থায় সততা বলতে জনসাধারণের বিষয় পরিচালনায় নীতিমালা এবং সততার আনুগত্যকে বোঝায়। সক্রেটিক আদর্শ জীবন আত্মবিকাশ, সদাচার, সদাচার, বন্ধুত্ব এবং বস্তুবাদ আদর্শ জীবন অর্জনের শত্রু, এই বিষয়গুলিকে কেন্দ্র করে। 149 সক্রেটিক আদর্শ মানুষ তার কর্মপন্থা তার জীবনকে বিপন্ন করে কিনা তা বিবেচনা করে না। সে কেবল একটি জিনিস দেখে যে সে যা করে তা ন্যায্য কিনা। 150 প্লেটোর ইউডাইমোনিয়া। তার মতে, জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ইউডাইমোনিয়া অর্জন করা, যা প্রকৃত সুখ এবং মঙ্গলের একটি অবস্থা। এটি কেবল ভালো বোধ করার বিষয়ে নয় বরং একটি পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনযাপনের বিষয়ে। 151 ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তিদের নিজস্ব স্বার্থ অনুসরণ করার এবং তাদের সর্বোত্তম স্বার্থে পছন্দ করার অধিকার রয়েছে। 152 সম্মিলিত বিবেক হল ভাগ করা বিশ্বাস এবং মূল্যবোধ যা একটি সমাজকে একত্রিত করে, সামাজিক সংহতি এবং সংহতি তৈরি করে। 153 রুশোর প্রাকৃতিক মানুষ বলতে মানুষকে তাদের আদি প্রকৃতির অবস্থায়, সমাজ এবং তার প্রতিষ্ঠানগুলির বিকাশের আগে বোঝায়। তার মতে, প্রাকৃতিক মানুষ স্বভাবতই ভালো, স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ,
মুক্ত এবং সমান, সমাজ দ্বারা অক্ষত এবং তার সরল আকাঙ্ক্ষা থাকে। 154 আনন্দবাদ। আনন্দ এবং ব্যথার অনুপস্থিতিই একমাত্র অন্তর্নিহিত সম্পদ। কখনো কখনো মানুষের ত্যাগের ফলে মৌলিক মানবিক আনন্দের পিছনে ছুটলে ব্যথা হতে পারে। শেষ পর্যন্ত সুখের জন্য এই ধরনের ত্যাগ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়। 155 অভিজ্ঞতাবাদ। নীতিগত নীতিগুলি অভিজ্ঞতাগত প্রমাণ এবং ব্যবহারিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা উচিত। সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন। নীতিশাস্ত্র পরীক্ষা সিরিজে যোগদান করুন। সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন প্লাস নীতিশাস্ত্র পরীক্ষা সিরিজ লাইভ প্রবন্ধ ব্যাচে যোগদান করুন প্লাস প্রবন্ধ পরীক্ষা সিরিজ সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন প্লাস লাইভ প্রবন্ধ ব্যাচ প্লাস প্রবন্ধ পরীক্ষা সিরিজ প্রিলিমিট প্লাস প্রধান বর্তমান বিষয়গুলিতে যোগদান করুন। 2026 সালের জন্য 156 হেগেলের ঐতিহাসিক চেতনা। তিনি ঐতিহাসিক চেতনা অথবা অতীত কিভাবে বর্তমান রূপ ধারণ করে সে সম্পর্কে সচেতনতা গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। প্রশাসনে সাংগঠনিক ইতিহাস পরীক্ষা করে এই জ্ঞান ব্যবহার করে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণকে অবহিত করতে এটি প্রয়োগ করা যেতে পারে। 157 রলসের ন্যায়বিচার তত্ত্ব। ন্যায়বিচার হিসাবে ন্যায়বিচার পরামর্শ দেয় যে সিদ্ধান্ত নেওয়ার সময় সর্বদা ন্যায়সঙ্গত হওয়ার লক্ষ্য রাখতে হবে। বৈষম্য কেবল তখনই অনুমোদিত হবে যদি তারা সর্বনিম্ন সুবিধাপ্রাপ্তদের উপকার করে। 158 সমান স্বাধীনতার নীতি। সমাজের সকল সদস্যের সমান স্বাধীনতা রয়েছে। 159 পার্থক্য নীতি। বৈষম্য ন্যায্য হয় যদি তারা সমাজের সর্বনিম্ন সুবিধাপ্রাপ্তদের উপকার করে, সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করে। 160 মূল অবস্থান। এটি একটি কাল্পনিক দৃশ্যকল্প যেখানে ব্যক্তিরা তাদের নিজস্ব বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞতার আড়ালে ন্যায়বিচারের নীতিগুলি বেছে নেয় সমাজ যার লক্ষ্য সকলের জন্য ন্যায্যতা এবং সমতা নিশ্চিত করা। 161 অজ্ঞতার আবরণ। এর অর্থ হল কল্পনা করা যে আপনি নিজের সম্পর্কে কিছু না জেনেই সমাজের জন্য নিয়ম তৈরি করছেন। জটিল এবং শ্রেণীবদ্ধ সরকারি ব্যবস্থায় আমলাতান্ত্রিক প্রজ্ঞা একটি মূল্যবান সমস্যা সমাধানে দক্ষতা, যেখানে অনেক নিয়ম, বিধি এবং পদ্ধতি রয়েছে। 127 অঙ্গীকার। এটি একটি কারণ, লক্ষ্য বা সংস্থার প্রতি নিবেদিত প্রাণ এবং অনুগত থাকার গুণ। জনসেবার প্রেক্ষাপটে অঙ্গীকার জনসেবকদের জনস্বার্থে আবেগ, শক্তি এবং অধ্যবসায়ের সাথে সেবা করতে পরিচালিত করে। 128 চরিত্র যে কাউকে বা যে কোনো কিছুকে যা তা করে তোলে। চরিত্র ব্যক্তিত্ব, ভাবমূর্তি বা খ্যাতির মতো ধারণা থেকে আলাদা। এটি ব্যক্তিগত গুণাবলী এবং মূল্যবোধকে বোঝায় যা একজন ব্যক্তির আচরণকে সংজ্ঞায়িত করে। 129 আচরণ হল সেই পদ্ধতি যেখানে একজন ব্যক্তি আচরণ করে, বিশেষ করে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে। 130 সাংবিধানিক নৈতিকতা। এর অর্থ হল সংবিধানের নিয়ম মেনে চলা। শুধুমাত্র অক্ষরে অক্ষরে নয় বরং আত্মাতেও। এটি সংবিধানের সরল পাঠ্যের বাইরে যায় এবং মূল্যবোধের ব্যবহারিক প্রয়োগ প্রয়োজন। 131 আবেগগত বুদ্ধিমত্তা বলতে নিজের আবেগ এবং অন্যদের আবেগ শনাক্ত করার, বোঝার এবং পরিচালনা করার ক্ষমতা বোঝায়। 132 আত্মসচেতনতা। নিজের আবেগ এবং অন্যদের উপর তাদের প্রভাব সম্পর্কে সচেতনতা। 133 আত্মনিয়ন্ত্রণ। বিঘ্নকারী আবেগ এবং মেজাজ নিয়ন্ত্রণ করার জন্য নিজের আবেগ পরিচালনা করা,
এবং বিচার স্থগিত রাখা এবং কাজ করার আগে চিন্তা করা। 134 সহানুভূতি, অন্যদের আবেগ জানা এবং বোঝা। 135 সামাজিক দক্ষতা, সম্পর্ক পরিচালনা এবং নেটওয়ার্ক তৈরিতে দক্ষতা, এবং সাধারণ ভিত্তি খুঁজে বের করার এবং সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা। 136 প্রেরণা, অর্থ এবং মর্যাদার বাইরেও এমন কারণে কাজ করার আবেগ এবং শক্তি এবং অধ্যবসায়ের সাথে লক্ষ্য অর্জনের প্রবণতা। 137 সামাজিক বুদ্ধিমত্তা হল অন্যদের সাথে ভালোভাবে মিশে যাওয়ার এবং তাদের আপনার সাথে সহযোগিতা করার ক্ষমতা। কখনো কখনো মানুষের দক্ষতা হিসাবে উল্লেখ করা হয়। তে পরিস্থিতি এবং সামাজিক গতিশীলতা সম্পর্কে সচেতনতা অন্তর্ভুক্ত থাকে যা একজন ব্যক্তিকে অন্যদের সাথে আচরণে তার উদ্দেশ্য অর্জনে সহায়তা করতে পারে। 138 নম্রতা হল নম্র, বিনয়ী এবং অন্যদের কাছ থেকে শেখার জন্য উন্মুক্ত থাকার গুণ। এটি ব্যক্তিদের অন্যদের সর্বোত্তম স্বার্থে কাজ করতে পরিচালিত করে। 139 প্রেম আনন্দ ব্যক্তিদের অন্যদের মঙ্গলকে অগ্রাধিকার দিতে এবং ইতিবাচক ফলাফল প্রচার করতে অনুপ্রাণিত করে। এই আবেগগুলি সংযোগ, সহানুভূতি এবং করুণার অনুভূতিও জাগিয়ে তোলে। 140 ধৈর্য বলতে শান্তভাবে অপেক্ষা করার এবং হতাশ বা রাগান্বিত না হয়ে চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে অধ্যবসায় করার ক্ষমতা বোঝায়। 141 হাস্যরস বলতে কঠিন পরিস্থিতিতেও হাসি এবং আনন্দ খুঁজে বের করার এবং তৈরি করার ক্ষমতা বোঝায়। 142 আশা বলতে একটি ইতিবাচক মনোভাব এবং বিশ্বাস বোঝায় যে জিনিসগুলি ভালোর জন্য উন্নত বা পরিবর্তিত হতে পারে, এমনকি চ্যালেঞ্জিং বা অনিশ্চিত পরিস্থিতিতেও। 143 রাগ বলতে কোনো ব্যক্তি, পরিস্থিতি বা কর্মের প্রতি তীব্র অসন্তুষ্টি বা শত্রুতার অনুভূতি বোঝায়। 144 লজ্জা হল লজ্জা বা অপরাধবোধের অনুভূতি যা তখন উদ্ভূত হয় যখন কেউ বুঝতে পারে যে তার কর্ম বা আচরণ সামাজিক বা ব্যক্তিগত প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। 145 অপরাধবোধ হল নিজের কর্ম বা আচরণের জন্য অনুশোচনা বা দায়িত্ববোধ যা অন্যদের ক্ষতি করেছে বা নৈতিক মূল্যবোধ বা নীতি লঙ্ঘন করেছে। 146 কৃতজ্ঞতা বলতে অন্যদের, নিজের এবং বিশ্বের প্রতি কৃতজ্ঞতার ইতিবাচক আবেগ এবং মনোভাবকে বোঝায়। 147 অভ্যন্তরীণ শান্তি বলতে মানসিক এবং মানসিক প্রশান্তি এবং নিজের ভেতর থেকে উদ্ভূত সম্প্রীতির অবস্থাকে বোঝায়। 106 একটি স্টেরিওটাইপ হল কিছু বা নির্দিষ্ট শ্রেণীর মানুষের সম্পর্কে বিশ্বাস বা সাধারণীকরণ। 107 যোগ্যতা হল একটি সহজাত ক্ষমতা বা শেখার বা নির্দিষ্ট ধরনের কাজ করার ক্ষমতা। যোগ্যতা হল আপনি যা স্বাভাবিকভাবেই ভালো। 108 বুদ্ধিমত্তা হল একটি বিস্তৃত শব্দ যা শেখার, বোঝার এবং যুক্তি করার ক্ষমতাকে বোঝায়। এটি সমস্যা সমাধান, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতার মতো জ্ঞানীয় ক্ষমতাগুলিকে অন্তর্ভুক্ত করে। যোগ্যতা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ। 109 দক্ষতা হল একটি পশ্চাদমুখী বর্ণনা অর্থাৎ একজন ব্যক্তি অতীতে যা করতে শিখেছেন, সাধারণত অনুশীলন এবং অভিজ্ঞতার মাধ্যমে। 110 ক্ষমতা হল একটি বর্তমান বর্ণনা অর্থাৎ একজন ব্যক্তি এখন কী করতে পারে। 111 সততা হল মূল্যবোধ এবং নীতির প্রতি আনুগত্য,
এমনকি প্রলোভন বা চাপের মুখেও। ১১২ সততা হল সকল কাজ, কথা এবং উদ্দেশ্যে সত্যবাদী, আন্তরিক এবং সরল থাকা। ১১৩ বস্তুনিষ্ঠতা হল নিরপেক্ষ এবং পক্ষপাতমুক্ত থাকার গুণ। এটি হল পরিস্থিতি এবং সিদ্ধান্তগুলিকে বস্তুনিষ্ঠ বা নিরপেক্ষ মানসিকতার সাথে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে মোকাবেলা করা। ১১৪ নিরপেক্ষতা হল যোগ্যতার ভিত্তিতে কাজ করা এবং পক্ষপাতহীনভাবে সকলের সেবা করা। ১১৫ নির্দলীয়তা হল আপনার নিজস্ব রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, আপনার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সরকারকে সেবা করা। ১১৬ জনসেবার প্রতি নিবেদন, এটি জনসাধারণের সেবা করার এবং সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলার দৃঢ় অঙ্গীকারকে বোঝায়। এর মধ্যে জনস্বার্থকে নিজের ব্যক্তিগত লাভ বা স্বার্থের উপরে স্থান দেওয়া জড়িত। ১১৭ সহানুভূতি হল সহানুভূতিশীল, বোধগম্য এবং অন্যদের প্রতি যত্নশীল হওয়ার গুণ। এর মধ্যে রয়েছে অন্যদের কল্যাণের জন্য প্রকৃত উদ্বেগ এবং তাদের দুঃখ কষ্ট কমাতে বা তাদের পরিস্থিতি উন্নত করতে কাজ করার ইচ্ছা। ১১৮ সহানুভূতি হল অন্যদের অনুভূতি বোঝা, অনুভূতি করা। সহানুভূতি হল তাদের আবেগ, অনুভূতি স্বীকার করা, এবং করুণা হল তাদের কষ্ট লাঘব করার জন্য কাজ করা। ১১৯ সহনশীলতা হল তাদের প্রতি একটি ন্যায্য এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি হিসাবে সংজ্ঞায়িত করা হয় যাদের জীবনধারা আমাদের থেকে ভিন্ন এবং এটি এমন একটি দক্ষতা যা আমাদের শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করার জন্য প্রয়োজন। ১২০ অধ্যবসায় বলতে বাধা, চ্যালেঞ্জ বা বিপত্তির মুখোমুখি হওয়া সত্ত্বেও একটি লক্ষ্যের দিকে অবিচল থাকার এবং কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে বোঝায়। এর মধ্যে রয়েছে দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা, প্রতিশ্রুতি এবং দৃঢ় সংকল্প বজায় রাখা, এমনকি প্রতিকূলতা বা অসুবিধার মুখেও। ১২১ আনুগত্য হল একটি প্রতিষ্ঠানের লক্ষ্য এবং মূল্যবোধের সেবা এবং সমর্থন করার প্রতিশ্রুতি। জনসেবার প্রেক্ষাপটে আনুগত্য মানে জনসাধারণের সেবা করা এবং আইন ও নীতিমালা সমুন্নত রাখার জন্য নিবেদিতপ্রাণ থাকা। ১২২ সমবেততা বলতে একটি ভাগ করা লক্ষ্য বা উদ্দেশ্যের দিকে সহকর্মীদের সাথে সহযোগিতামূলক এবং সহযোগিতামূলকভাবে কাজ করার গুণমানকে বোঝায়। ১২৩ আত্মনির্ভরতা বলতে বোঝায় এই ধারণা যে বিভিন্ন সরকারি সংস্থা, বিভাগ এবং অংশীদাররা সাধারণ লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য একে অপরের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল। ১২৪ গোপনীয়তা হল অননুমোদিত প্রকাশ থেকে তথ্য রক্ষা করার অনুশীলন। ১২৫ জনসেবার প্রেক্ষাপটে উদ্ভাবন বলতে পরিষেবা প্রদান উন্নত করার জন্য এবং জটিল সামাজিক সমস্যা সমাধানের জন্য নতুন ধারণা, প্রক্রিয়া এবং প্রযুক্তির বিকাশ এবং বাস্তবায়নকে বোঝায়। স্ব-কার্যকারিতা হল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের নিজস্ব ক্ষমতার উপলব্ধি। যদি একজন ব্যক্তি বিশ্ব পরিবেশকে প্রভাবিত করার ক্ষমতা সম্পর্কে স্ব-কার্যকর না হন,
তাহলে তারা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে তাদের মনোভাব বা আচরণ পরিবর্তন করার সম্ভাবনা কম। 88 মনোভাবের অ্যাক্সেসিবিলিটি বলতে বোঝায় যে কোনো বস্তু, সমস্যা বা পরিস্থিতি সম্পর্কে একটি মনোভাব কতটা সহজলভ্য তা স্মৃতিতে। 89 জ্ঞানীয় অসঙ্গতি তত্ত্ব, এটি ব্যাখ্যা করে যে লোকেরা যখন তাদের বিশ্বাস, মনোভাব বা মূল্যবোধের বিরোধিতা করে এমন তথ্য বা পরিস্থিতির মুখোমুখি হয় তখন তারা কিভাবে মানসিক অস্বস্তি বা অসঙ্গতি অনুভব করে। এই অস্বস্তি মানুষকে তাদের বিশ্বাস, মনোভাব বা আচরণ পরিবর্তন করতে অনুপ্রাণিত করে যাতে অসঙ্গতি কমানো যায়। 90 রাজনৈতিক মনোভাব বলতে রাজনীতি সমস্যা, নীতি, ঘটনা, দল এবং নেতাদের সম্পর্কে ব্যক্তির দৃষ্টিভঙ্গি, মতামত এবং অনুভূতি বোঝায়। 91 জাতীয়তাবাদ এমন একটি আদর্শ যা বিশ্বাস করে যে একটি জাতি হল মানুষের সামাজিক জীবনের মৌলিক একক এবং অন্য যেকোনো সামাজিক ও রাজনৈতিক নীতির চেয়ে অগ্রাধিকার পায়। 92 রাজনৈতিক রক্ষণশীলতা ঐতিহ্য এবং ধীরে ধীরে পরিবর্তনের পক্ষে, যেখানে ঐতিহ্য ধর্মীয়, সাংস্কৃতিক অথবা জাতীয়ভাবে সংজ্ঞায়িত বিশ্বাস এবং রীতিনীতিকে বোঝায়। 93 উদারনীতি ব্যক্তি স্বাধীনতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক লক্ষ্য বলে মনে করে এবং এর লক্ষ্য চিন্তা ও বাকস্বাধীনতা, সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, আইনের শাসন, ধারণার অবাধ বিনিময়, একটি বাজার বা মিশ্র অর্থনীতি এবং একটি স্বচ্ছ সরকার ব্যবস্থা। 94 রাজনৈতিক উগ্রবাদ হল রাজনীতিতে উগ্র দৃষ্টিভঙ্গি এবং নীতিগুলির আনুগত্য। 95 নৈতিক মনোভাব হল সেই অনুভূতি, বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি যা আমাদের কি সঠিক এবং কি ভুল তা বোঝার পথ দেখায়। এগুলি আমাদের নীতিশাস্ত্র এবং মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা কিভাবে কর্ম বিচার করি, সিদ্ধান্ত নিই এবং অন্যদের সাথে মিথস্ক্রিয়া করি তা গঠন করে। 96 শ্রদ্ধা, এটি গভীর শ্রদ্ধার অনুভূতি বা মনোভাব। এর মধ্যে আত্মস্বার্থের প্রতি বিনম্রতা জড়িত, নিজের চেয়ে বড় বলে মনে করা কিছুর সম্মানজনক স্বীকৃতি। 97 বিশ্বস্ততা, এর অর্থ হল কারো বা কিছুর প্রতি অবিচলভাবে অনুগত থাকা এবং পরিস্থিতি নির্বিশেষে সেই আনুগত্যকে বাস্তবে প্রয়োগ করা। 98 দায়িত্ববোধের সচেতনতা, এটি হল একজন ব্যক্তির তার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকাকালীন তার জীবনযাপন করার ক্ষমতা। 99 ধার্মিকতা, এটি হল সঠিক, উপকারী এবং নৈতিকভাবে ইতিবাচক কাজ করার প্রবণতা। এর মধ্যে রয়েছে এমনভাবে কাজ করার প্রতিশ্রুতি যা অন্যদের মঙ্গলকে উৎসাহিত করে, সততা প্রদর্শন করে এবং নৈতিক নীতিগুলিকে সমর্থন করে। 100 সামাজিক প্রভাব বলতে ব্যক্তি এবং গোষ্ঠীগুলি কিভাবে সচেতনভাবে বা অচেতনভাবে অন্যদের মনোভাব, বিশ্বাস এবং আচরণকে প্রভাবিত করে তা বোঝায়। 101 প্ররোচনা হল সামাজিক প্রভাবের একটি রূপ। এটি হল সচেতনভাবে মানুষকে যুক্তিসঙ্গত উপায়ে একটি ধারণা, মনোভাব বা কর্ম গ্রহণের দিকে পরিচালিত করার প্রক্রিয়া। 102 মনোভাব টিকাকরণ হল এমন একটি কৌশল যার মাধ্যমে মানুষ তাদের অবস্থানের বিরুদ্ধে অল্প পরিমাণে যুক্তির মুখোমুখি হয়, যার ফলে পরবর্তীতে তাদের পক্ষে এই যুক্তিগুলিকে খণ্ডন করা সহজ হয়। এই পদ্ধতি মানুষকে তাদের আবেগ এবং মূল্যবোধের উপর প্রভাব ফেলতে পারে এমন আক্রমণের বিরুদ্ধে টিকা দেয়। 103 মনোভাব পূর্ব সতর্কীকরণ হল তাদের আগে থেকে সতর্ক করা যে কেউ তাদের মনোভাব পরিবর্তন করার চেষ্টা করবে। যখন মানুষকে আগে থেকে সতর্ক করা হয়,
তখন তারা যা দেখে এবং শোনে তা আরও সতর্কতার সাথে বিশ্লেষণ করে এবং ফলস্বরূপ মনোভাব পরিবর্তন এড়াতে পারে। 104 কুসংস্কার বলতে এক গোষ্ঠীর সদস্যদের অন্য গোষ্ঠীর সম্পর্কে অযৌক্তিক মনোভাব এবং মতামত বোঝায়। 105 বৈষম্য বলতে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত বৈষম্যমূলক আচরণ বোঝায়। সর্বোদয়ের অর্থ সর্বজনীন উন্নয়ন বা সকলের অগ্রগতি। গান্ধী এটি গ্রহণ করেছিলেন যাতে আত্মসংকল্প এবং সমতা ভারতীয় সমাজের সকল স্তরে পৌঁছে। 73 ব্রেকলার এবং উইগিন্সের মতে মনোভাব কোনো বিষয়ের প্রতি ব্যক্তির পছন্দ বা অপছন্দের প্রতিনিধিত্ব করে। এটি অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত হয় এবং ভোটদানের প্যাটার্নের মতো আচরণের উপর প্রভাব ফেলে। 74 মতামত হল একটি নির্দিষ্ট বিষয় বা বিষয় সম্পর্কে একটি নির্দিষ্ট বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি। এটি আরও সংকীর্ণভাবে কেন্দ্রিক। 75 জনসেবার প্রেক্ষাপটে একটি ইতিবাচক মনোভাব বলতে এমন একটি মানসিকতাকে বোঝায় যা আশাবাদ, স্থিতিস্থাপকতা এবং জনসাধারণের সেবা করার প্রতিশ্রুতির উপর জোর দেয়। এর মধ্যে অন্যদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার এবং চ্যালেঞ্জ সত্ত্বেও অনুপ্রাণিত এবং উৎসাহী থাকার ইচ্ছা জড়িত। 76 আশাবাদ বিশ্বাস করা যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইতিবাচক ফলাফল সম্ভব। 77 অভিযোজনযোগ্যতা নমনীয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে সক্ষম হওয়া। 78 মুক্তমনা নতুন ধারণা এবং পদ্ধতির প্রতি গ্রহণযোগ্য হওয়া এবং বিকল্প দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে ইচ্ছুক হওয়া। 79 স্থিতিস্থাপকতা বিপত্তি এবং চ্যালেঞ্জ থেকে ফিরে আসা এবং সমস্যাগুলির মুখোমুখি হওয়াতে অবিচল থাকা। 80 মনোভাবের বিষয়বস্তু বা এবিসি মডেল মনোভাবের জ্ঞানীয়, আবেগপূর্ণ এবং আচরণগত উপাদান থাকে। মনোভাবের জ্ঞানীয় উপাদানটি বিশ্বাস, ধারণা, চিন্তাভাবনা এবং একটি বস্তুর সাথে আমরা যে বৈশিষ্ট্যগুলি যুক্ত করি তা বোঝায়। আবেগপূর্ণ উপাদানটি একটি মনোভাবের বস্তুর সাথে সম্পর্ক সকলের অগ্রগতি। গান্ধী এটি গ্রহণ করেছিলেন যাতে আত্মসংকল্প এবং সমতা ভারতীয় সমাজের সকল স্তরে পৌঁছে। 73 ব্রেকলার এবং উইগিন্সের মতে মনোভাব কোনো বিষয়ের প্রতি ব্যক্তির পছন্দ বা অপছন্দের প্রতিনিধিত্ব করে। এটি অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত হয় এবং ভোটদানের প্যাটার্নের মতো আচরণের উপর প্রভাব ফেলে। 74 মতামত হল একটি নির্দিষ্ট বিষয় বা বিষয় সম্পর্কে একটি নির্দিষ্ট বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি। এটি আরও সংকীর্ণভাবে কেন্দ্রিক। 75 জনসেবার প্রেক্ষাপটে একটি ইতিবাচক মনোভাব বলতে এমন একটি মানসিকতাকে বোঝায় যা আশাবাদ, স্থিতিস্থাপকতা এবং জনসাধারণের সেবা করার প্রতিশ্রুতির উপর জোর দেয়। এর মধ্যে অন্যদের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করার, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার এবং চ্যালেঞ্জ সত্ত্বেও অনুপ্রাণিত এবং উৎসাহী থাকার ইচ্ছা জড়িত। 76 আশাবাদ বিশ্বাস করা যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও ইতিবাচক ফলাফল সম্ভব। 77 অভিযোজনযোগ্যতা নমনীয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে সক্ষম হওয়া। 78 মুক্তমনা নতুন ধারণা এবং পদ্ধতির প্রতি গ্রহণযোগ্য হওয়া এবং বিকল্প দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে ইচ্ছুক হওয়া। 79 স্থিতিস্থাপকতা বিপত্তি এবং চ্যালেঞ্জ থেকে ফিরে আসা
এবং সমস্যাগুলির মুখোমুখি হওয়াতে অবিচল থাকা। ৮০ মনোভাবের বিষয়বস্তু বা ABC মডেল। মনোভাবের জ্ঞানীয়, আবেগপূর্ণ এবং আচরণগত উপাদান থাকে। মনোভাবের জ্ঞানীয় উপাদানটি বিশ্বাস, ধারণা, চিন্তাভাবনা এবং একটি বস্তুর সাথে আমরা যে বৈশিষ্ট্যগুলি যুক্ত করি তা বোঝায়। আবেগপূর্ণ উপাদানটি একটি মনোভাবের বস্তুর সাথে সম্পর্কিত অনুভূতি বা আবেগকে বোঝায়। আচরণগত উপাদানটি অতীত একটি মনোভাব বস্তুর সাথে সম্পর্কিত অভিজ্ঞতা বা আচরণকে বোঝায়। ৮১ মনোভাবের মধ্যে মাঝে মাঝে অনেক ইতিবাচক এবং অনেক নেতিবাচক উপাদান থাকতে পারে, যা মনোভাবগত দ্বিধাগ্রস্ততার দিকে পরিচালিত করে। ৮২ যখন মানুষ দ্বিধাগ্রস্ত থাকে, তখন তাদের সচেতন উপাসনা করে তোলা তাদের আচরণকে প্রধান উপাদানগুলি প্রতিফলিত করে। একে প্রতিক্রিয়া মেরুকরণ বলা হয়। ৮৩ মনোভাব ফাংশন বলতে একজন ব্যক্তির মনোভাব একটি বিশেষ পরিস্থিতিতে যে ভূমিকা বা উদ্দেশ্য পালন করে তা বোঝায়। সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন। নীতিশাস্ত্র পরীক্ষা সিরিজে যোগদান করুন। সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন প্লাস নীতিশাস্ত্র পরীক্ষা লাইভ প্রবন্ধ ব্যাচে যোগদান করুন প্লাস প্রবন্ধ পরীক্ষা সর্বশেষ নীতিশাস্ত্র ব্যাচে যোগদান করুন প্লাস লাইভ প্রবন্ধ ব্যাচ প্লাস প্রবন্ধ পরীক্ষা সিরিজ প্রিলিমিট প্লাস প্রধান বর্তমান বিষয়গুলিতে যোগদান করুন ২০২৬ সালের জন্য ৮৪ বস্তু মূল্যায়ন ফাংশন। এটি আমাদের সামাজিক জগতে বস্তুর ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্যগুলিকে সংক্ষিপ্ত করার জন্য মনোভাবের ক্ষমতা। ৮৫ সামাজিক সমন্বয় ফাংশন। এটি আমাদের পছন্দের লোকেদের সাথে শনাক্ত করতে এবং আমরা যাদের অপছন্দ করি তাদের থেকে বিচ্ছিন্ন করতে সহায়তা করে। ৮৬ বহির্মুখীকরণ। এটি এমন মনোভাব দ্বারা পরিপূর্ণ হয় যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিরুদ্ধে নিজেকে রক্ষা করে। এটি জনসাধারণের বা অভ্যন্তরীণ সমালোচনা সত্ত্বেও তাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে। মূল্য শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ভ্যালেরে থেকে, যার অর্থ মূল্যবান হওয়া, শক্তিশালী হওয়া, যার দাম আছে, ইত্যাদি। ডিউইয়ের ভাষায়, মূল্যবোধ মানে পুরস্কার দেওয়া, সম্মান করা। কিন্তু দ্বিতীয়ত এর অর্থ হল অবহিত করা, অনুমান করা, এর অর্থ হল কোনো কিছু লালন করার কাজ। ৫৮ বিশ্বাস হল একটি অভ্যন্তরীণ অনুভূতি যে কোনো কিছু সত্য, যদিও সেই বিশ্বাস অপ্রমাণিত এবং অযৌক্তিক হতে পারে। ৫৯ গান্ধী কর্তৃক প্রদত্ত ৭টি মারাত্মক পাপ। গান্ধী একাধিকবার বলেছিলেন যে ৭টি মারাত্মক পাপ একজন ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। সেগুলো হল কাজ ছাড়া সম্পদ, চেতনা ছাড়া আনন্দ, চরিত্র ছাড়া জ্ঞান, নীতি ছাড়া বাণিজ্য, বিজ্ঞান মানবতা ছাড়া, ত্যাগ ছাড়া ধর্ম এবং নীতি ছাড়া রাজনীতি। ৬০ ব্যক্তিগত মূল্যবোধ। নীতি যা একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে অনুসরণ করে। ৬১ সর্বজনীন মূল্যবোধ। নীতি যা সর্বজনীনভাবে মেনে চলার আশা করা হয়। ৬২ মানবিক মূল্যবোধ। নীতি যা মানব প্রকৃতির মৌলিক নীতি যা তাদের জীবনকে মসৃণ এবং সুখী করে তোলে। ৬৩ ধর্মীয় মূল্যবোধ।
ধর্মীয় গ্রন্থ থেকে অনুসরণ করা নীতিগুলি ভালো এবং মন্দের মধ্যে যুক্তির জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে। ৬৪ নাগরিক মূল্যবোধ নীতি যা নাগরিকদের করণীয় এবং করণীয় নয় তা নির্দেশ করে। ৬৫ নৈতিক মূল্যবোধ নীতি এবং নির্দেশনা যা আমাদের সঠিক এবং সঠিক পথ অনুসরণ করতে সক্ষম করে। ৬৬ আধ্যাত্মিক মূল্যবোধ নীতি যা বিশ্বাস অনুসরণ করার নির্দেশ দেয়। ৬৭ জাতীয় মূল্যবোধ নীতিমালা যা একজন ব্যক্তিকে দেশপ্রেম এবং জাতীয় সংহতির অনুভূতি ধারণ করতে উৎসাহিত করে। ৬৮ সামাজিক মূল্যবোধ নীতিমালা এবং মতাদর্শ যা আমাদের একসাথে বসবাস করতে উৎসাহিত করে। ৬৯ বৈজ্ঞানিক মূল্যবোধ নীতিমালা এবং নির্দেশনা যা আমাদের পরীক্ষা, বিশ্লেষণ, যাচাই অনুসন্ধান ইত্যাদি করতে বাধ্য করে। ৭০ মূল্যবোধ শিক্ষার অর্থ হল অন্যদের এবং জাতির মঙ্গলের জন্য উদ্বেগের অনুভূতি জাগানো। এটি একজন মানুষের মধ্যে শারীরিক, বৌদ্ধিক, আবেগিক, নান্দনিক, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের সংশ্লেষণ আনার জন্য একটি ইতিবাচক প্রচেষ্টা। ৭১ অখণ্ড মানবতাবাদের মতবাদ শুধুমাত্র ব্যক্তিগত বিকাশের জন্য নয় বরং সামাজিক কল্যাণের জন্য মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে। গুণ নীতিশাস্ত্র এটি নির্দিষ্ট কর্মের পরিবর্তে একজন ব্যক্তির সহজাত চরিত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং নীতিগত আচরণ নির্ধারণের জন্য ব্যক্তির চরিত্র যে গুণাবলীর ভূমিকা পালন করে তার ভূমিকার উপর জোর দেয়। ৩৮ বিচক্ষণতা এটিকে প্রজ্ঞা হিসাবেও ব্যাখ্যা করা হয়, নির্দিষ্ট সময়ে যথাযথ কর্মের ক্ষেত্রে কর্মের মধ্যে বিচার করার ক্ষমতা। ৩৯ ন্যায়বিচার ন্যায়বিচার একটি প্রধান গুণ হিসাবে হল নৈতিক নীতি যা প্রতিটি ব্যক্তিকে তাদের প্রাপ্য প্রদান করে। এটি ন্যায্যতা, ন্যায়বিচার এবং অন্যদের অধিকারের প্রতি শ্রদ্ধার উপর জোর দেয়, নিশ্চিত করে যে প্রত্যেকে যা পাওয়ার অধিকারী তা পায়। ৪০ সংযম একে সংযম বলা হয়, আত্মনিয়ন্ত্রণ, সংযম এবং সংযম অনুশীলন। ৪১ সাহস এটিকে ধৈর্য, সহনশীলতা, শক্তি, সহনশীলতা এবং ভয়, অনিশ্চয়তা এবং ভীতি প্রদর্শনের ক্ষমতা হিসাবে পরিচিত। ৪২ বণ্টনমূলক ন্যায়বিচার এটি সুবিধা এবং সম্পদের একটি ন্যায়সঙ্গত বণ্টনকে বোঝায়। ৪৩ পদ্ধতিগত ন্যায়বিচার এর জন্য নিরপেক্ষ এবং ন্যায্য প্রক্রিয়া প্রয়োজন। ৪৪ প্রাকৃতিক অধিকার প্রাকৃতিক অধিকার জন লক এবং তার এই যুক্তির সাথে সম্পর্কিত যে মানুষ জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকারী। ৪৫ চুক্তিবদ্ধতা এটি নীতিশাস্ত্রের একটি তত্ত্ব যা নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সামাজিক চুক্তির গুরুত্বের উপর জোর দেয়। এটি যুক্তি দেয় যে নৈতিক নিয়ম এবং নীতিগুলি সামাজিক চুক্তির উপর ভিত্তি করে। ৪৬ নারীবাদী নীতিশাস্ত্র এটি নারীর অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গির উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং নীতিশাস্ত্র সম্পর্কে ঐতিহ্যবাহী পিতৃতান্ত্রিক ধারণাগুলিকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে। ৪৭ উত্তর আধুনিক নীতিশাস্ত্র এটি নীতিশাস্ত্রের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলিকে চ্যালেঞ্জ করে, যুক্তি দেয় যে নৈতিকতা স্থির বা বস্তুনিষ্ঠ নয়, বরং ক্রমাগত বিকশিত হচ্ছে। এটি নৈতিক সিদ্ধান্ত গ্রহণে বৈচিত্র্য, পার্থক্য এবং বহুত্বের গুরুত্বের উপর জোর দেয়। ৪৮ সৃজনশীল নীতিশাস্ত্র নীতিশাস্ত্র ঐতিহ্যবাহী বিশ্বাসকে সমর্থন করে, তবে সৃজনশীলতা নতুনের পক্ষে ঐতিহ্যগতকে এড়িয়ে যাওয়ার প্রবণতা রাখে।
সৃজনশীলতা উদ্ভাবনীকে সমর্থন করে এবং ব্যাঘাত উদযাপন করে। ৪৯ জৈব নীতি। এটি জীববিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে সৃষ্ট বিতর্কিত নীতিশাস্ত্রের অধ্যয়ন। এটি উদীয়মান জৈব প্রযুক্তি নিয়ে কাজ করে যা মৌলিক জীববিজ্ঞান এবং ভবিষ্যতের মানুষকে প্রভাবিত করে। ৫০ ব্যবসায়িক নীতিশাস্ত্র, যাকে কর্পোরেট নীতিশাস্ত্রও বলা হয়, হল এক ধরনের প্রায়োগিক নীতিশাস্ত্র যা ব্যবসায়িক পরিবেশে উদ্ভূত নীতিশাস্ত্র এবং সমস্যাগুলি পরীক্ষা করে। ৫১ সাংগঠনিক নীতিশাস্ত্র হল একটি সংস্থার নীতিশাস্ত্র এবং একটি সংস্থা কোন অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায়। এটি সাংগঠনিক সংস্কৃতির সাথে আন্তঃসম্পর্কিত। ৫২ একটি সংস্থার মধ্যে নীতিশাস্ত্রের একটি কোড হল নীতিগুলির একটি সেট যা সংস্থাকে তার সিদ্ধান্ত, কর্মসূচি এবং নীতিমালায় নির্দেশনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ৫৩ রাজনৈতিক নীতিশাস্ত্র রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক এজেন্টদের সম্পর্কে নৈতিক বিচার করার সাথে সম্পর্কিত। ৫৪ জনজীবন হল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর একটি বিশাল সংগ্রহ। কর্মক্ষেত্র সহ। ৫৫ ব্যক্তিগত জীবনে পরিবারের সদস্য, জীবনসঙ্গী, বন্ধু-বান্ধব, সহকর্মী ইত্যাদি অন্তর্ভুক্ত। এই ধরনের সম্পর্ক কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার পরিবর্তে আবেগগত সংযুক্তি। তাদের সাথে ব্যক্তিগত বন্ধনের উপর ভিত্তি করে তৈরি। ৫৬ নোলানের জনজীবনের ৭টি নীতি। জনজীবনের ৭টি নীতি, যা নোলান নীতি নামে পরিচিত, জনজীবনের মানদণ্ড কমিটি দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছিল এবং এর মধ্যে রয়েছে নিঃস্বার্থতা, খোলামেলাতা, বস্তুনিষ্ঠতা, সততা, জবাবদিহিতা, সততা এবং নেতৃত্ব।